अकेले अकेले कहाँ जा रहे हो? হামের সাথে ले लो जहाँ जा रहे हो। মেয়েটিকে যতক্ষণ না রাস্তার মোড়ে অদৃশ্য হতে দেখল, রানা ততক্ষণ গানটা হুইসেল করতে থাকল। মেয়েটি বিরক্ত হয়ে একবার তার দিকে সেন দৃষ্টি হেনে রাস্তার বাঁকে মিলিয়ে গেল। হা হা করে হেসে চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক দিল রানা। বেশ কদিন ধরে তার এটি একমাত্র বিনোদন। পাড়ার দাদা হিসেবে খ্যাত বা কুখ্যাত হওয়ায় তার বিরুদ্ধে এলাকার মানুষের মনে ক্ষোভ জন্মালেও তা আজও উদ্গীরণ হয়নি। বিল্টুর সাথে সিনেমা নিয়ে কথা বলতে বলতে পা দোলাচ্ছিল রানা। এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন একজন মহিলা। পরনে সালোয়ার কামিজ, চুলটা পনিটেল করে বাঁধা, তবে উস্কো খুস্কো, পায়ে চপল। রানা এক ঝলক তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাচ্ছিল্য ভরে বলল, বলুন মাসিমা, ভাড়াটে ওঠাতে হবে না ভাসুরকে গালাতে হবে? এই ঠিকানায় সন্ধেবেলা আসতে হবে, তারপর সেখানেই কাজ বলবক্ষণ। রানা একটা ধাক্কা খেল যেন। মুখ তুলে তাকালো মহিলার দিকে। প্রসাধনহীন, ভাবুক চেহারা, চোখ দুটো যেন অন্তর অব্দি প্রবেশ করার ক্ষমতা রাখে। আপনার নাম? বলল রানা। সবিতা সেন। রানার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে হনহন করে হাঁটা লাগালেন তিনি হাউসিংয়ের দিকে। বিল্টু ফিসফিস করে বলল, রানাদা, বড় পার্টি মনে হচ্ছে। মার্ডার কেস নয় তো? সেসব হলে কিন্তু আমি নেই বলে দিলাম। রানা বিরক্ত হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক না কি হয়। ৬টার মধ্যে রেডি থাকবি কিন্তু। সন্ধে ৬টা ১৫ নাগাদ রানা আর বিল্টু কার্ডে উল্লিখিত ঠিকানায় পৌঁছল। B1 টাওয়ারে ৪ তলার ২ নম্বর ফ্ল্যাট। কলিং বেল টিপতেই দরজা খুলল একটি ২০-২২ বছরের মেয়ে। পরনে হলুদ দাঁতের শাড়ি। প্রসাধনহীন মুখে কালো টিপটা স্বেচ্ছাচারীর মতো সৌন্দর্য বিস্তার করছে। চোখের কাজল চোখ দুটোকে আরো বুদ্ধিদীপ্ত ও গভীর বানিয়েছে। তার শ্যামলা বর্ণ যেন তাকে আরো উজ্জ্বল করে তুলেছে। বলুন, কাকে চাইছেন? মেয়েটির প্রশ্নে সম্বিত হেরে রানার। বুঝতে পারে এতক্ষণ সে নির্লজ্জের মতো তাকিয়েছিল মেয়েটির দিকে। নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, আমায় আমায় সবিতা ম্যাডাম ডেকেছেন। কে রে জয়া? উচ্চস্বরে প্রশ্ন ছুড়ে ঘর থেকে বেরিয়ে এলেন সকালের মহিলাটি। এখন তার পরনে একই রকম হলুদ দাঁতের শাড়ি। রানাকে দেখে বললেন, এসেছেন? খুব খুশি হলাম। বসুন। চা খাবেন তো? জয়া, ওদের চা দে। রানাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক নাগাড়ে বলে গেলেন সবিতা দেবী। আর তারপরেই চলে গেলেন ভেতরের ঘরে। বিল্টু সোফায় বসে চারিদিক পর্যবেক্ষণ করতে করতে বলল, ও রানাদা, গুণটাকে বাড়িতে ডেকে কেউ খুশি হয় নাকি গো? এ নিশ্চয়ই বিরাট কিছু গন্ডগোলের কেস। এতই যখন ভয়, তখন এ লাইনে এসেছিলি কেন? আর ঘুরবি না আমার সাথে বলে দিলাম। ডানার গম্ভীর কণ্ঠস্বরে বিল্টু একটু মুচড়ে পড়ল। ইতিমধ্যে তাদের জন্য ট্রের ওপর চা আর বিস্কুট সাজিয়ে আনল জয়া। সবিতা দেবী তাকে ডেকেও নিলেন সঙ্গে সঙ্গে। জয়া ভেতরে চলে গেলে রানা আর বিল্টু নিঃশব্দে চা বিস্কুটে মগ্ন হল। মিনিট খানেক পরেই জয়া তাদেরকে ডেকে নিল সেই ঘরে। ঘরে ঢুকেই বিল্টুর সাথে রানাও বিস্মিত হয়ে গেল। ঘরটা মোটামুটি বড়, দুদিকে জানলা আর লাগোয়া একটা ব্যালকনি। কোনো আসবাবপত্র নেই। বড় ঘরের একপাশে হারমোনিয়াম, কিবোর্ড রাখা, তার পাশেই দুজন মহিলা বসে গিটার আর বেহালা হাতে। নিচে বসে আছেন কয়েকজন মহিলা তবলা নিয়ে। সবিতা সেন একটা যন্ত্র নিয়ে খুটখাট করছিলেন। রানাকে দেখে হেসে বললেন, আসুন, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু বুঝতে পারছেন না। সংক্ষেপে তবে বলি, আমরা কজন সঙ্গীতপ্রেমী মিলে একটি মিউজিক গ্রুপ বানিয়েছি। সঙ্গীতম আমাদের গ্রুপের নাম। পুরোটাই মহিলা পরিচালিত। আজ আমাদের একটা গানের রেকর্ডিং আছে। কিছু পুরাতন বাংলা গান আর কি। আপনি সকালে চায়ের দোকানে বসে সিটি বাজাচ্ছিলেন। শুনেই আমার স্ট্রাইক করল। যদি একটা হুইসেল অ্যাড করা যায় গানে তবে দারুণ হয়। খুব সুরে হুইসেল করছিলেন আপনি। আই মাস্ট সে, তাই আপনাকে ডেকে নিলাম। এটা মাইক্রোফোন, এখানে আপনি হুইসেল করবেন।
আমি বলে দেব, ঘাবড়াবার কিছু নেই। রেকর্ডিং হয়ে গেলেই ব্যাস ছুটি। সবিতা দেবী এবার থামলেন। রান্না মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ শুনছিল সব। মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। সিটি মারতে হবে মাইক হাতে? মহিলা কি পাগল নাকি? এতদিন রানা চৌধুরীকে সবাই চিনে এসেছে গুন্ডা হিসেবে। মারপিট, তোলা আদায়, হুমকি দেওয়া, এসবের জন্যই সে বিখ্যাত। আজ এতগুলো মেয়ের সামনে বসে বসে সিটি বাজাবে? কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রানা বলল, বাথরুমটা কোন দিকে? একটা মেয়ে তাকে নিয়ে গেল বাথরুমের দিকে। বাথরুমে ঢুকেই একটা সিগারেট ধরালো রানা। এতটা নার্ভাস তার কখনো লাগেনি এর আগে। এরকম সম্ভ্রম, সম্মান সে এর আগে পায়নি কোথাও। রানা মানেই বোমা, রানা মানেই ডাকাতি, রানা মানেই গুন্ডাগিরি। আর আজ রানা মানে সিটি? ছি রানা, ছি! বাথরুম থেকে বেরিয়ে সোজা সেই ঘরে গেল রানা। মুখের ওপর বলে দেবে সে, এসব ন্যাকামি সে পারবে না, রেকর্ডিং সে করবে না। ঘরে ঢুকেই শুনতে পেল সমবেত সঙ্গীত। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। সবিতা দেবী সকলকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, এই তো রানাবাবু এসে গেছেন। আপনি ঠিক এই লয়ে হুইসেলটা শুরু করবেন। বলে তিনি গাইতে লাগলেন। রানার বুকটা কেমন মুচড়ে উঠল, চোখটা জ্বালা করে উঠল। মায়ের কথা মনে পড়ছে কেন এখন? গানটা যেন মর্মভেদী। এক লহমায় সব অন্ধকার হয়ে গেল। সব অহংকার, জেদ, হিংসা ম্লান হয়ে গেল। রানা নিঃশব্দে চেয়ারে গিয়ে বসল। সবিতা দেবীর নির্দেশ মতো ৩ জায়গায় হুইসেলের পার্ট দিল রানা। তারপর একটা গান পুরোটাই হুইসেল করল। কি এক জাদু বলে সন্ধিটা যেন এক অন্য মাত্রা পেয়ে গেল। কোথায় সেই বদমেজাজি, অহংকারী, খল রানা? সে যেন ৪ বছর আগের সেই কলেজের নিষ্পাপ ছেলেটি। খানিকটা বিমোহিত হয়ে টলতে টলতেই বাড়ি পৌঁছল রানা। আজকে সন্ধ্যের ঘোরটা যেন কাটতেই চাইছে না। বাড়ি ফিরে দেখল সারা বাড়িটাই অন্ধকারে মোড়া। সকলে খেয়ে শুয়ে পড়েছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত প্রায় ১১টা। শুয়ে পড়ারই কথা। সকালে উঠে সবারই ব্যস্ততার শেষ নেই। দাদা প্রাইভেট ব্যাংকের বড় অফিসার, বৌদি শিক্ষিকা, ভাইঝিটা ক্লাস 4-এ উঠেছে। পড়াশুনোর চাপ বেড়েছে, সময় নেই তারও। বাবা সদ্য ৬ মাস হলো তার কেরানির চাকরি থেকে নিষ্কৃতি পেয়েছেন। রানা বাড়ি না ফিরলে শুধু এই একটা লোকের চোখেই ঘুম আসে না। আজও তার অন্যথা হলো না। গেটটা খুলতেই বাইরের আলো জ্বলে উঠল। রানা বুঝল বাবা ঘুমোননি। এত রাত অবধি জাগো কেন বাবা? শরীর খারাপ করবে যে। বাবা ঘুমিয়ে পড়েছেন রানা, বাবার শরীর ভালো নেই। বৌদির কণ্ঠস্বরে চমকে উঠল রানা। বহুদিন পর বৌদি তার জন্য অপেক্ষারত। কি হয়েছে বাবার? বলল রানা। জ্বর। চিত্রা সংক্ষেপে উত্তর দিয়ে তালা খুলে দিল। টেবিলে খাবার বাড়তে বাড়তে বলল, তোমার সাথে কিছু কথা আছে, বসো। বৌদির এমন ঠান্ডা ও দৃঢ় কণ্ঠস্বরে রানা বিস্মিত হয়ে পড়ল। কি এমন কথা থাকতে পারে তার সাথে বৌদির? রাজনৈতিক পার্টির সাথে হাত মিলিয়ে পাড়ার দাদা হওয়ার পর থেকে বৌদি প্রায় বছরখানেক হলো তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দাদার সাথে তাও মাসে ১-২ বার সংসার খরচা নিয়ে ঝগড়া হয়, কিন্তু ভাইঝি আর বৌদির সাথে দেখাও হয় না প্রায়। আজ কি এমন দরকার পড়ল বৌদির যে নিজে এসে কথা বলছে? রানা বিস্ময় চেপে রেখে বলল, হ্যাঁ বলো। খাবারের থালা এগিয়ে দিয়ে চিত্রা বলল, তুমি বেকারত্বের সমস্যায় ভুগছ আমরা জানি। উপার্জন না করতে পেরে দিনে দিনে বেপরোয়া হয়ে গেছ। ডিপ্রেশন এসেছে, চাকরিবৃত্তি আর চাকরিজীবীদের প্রতি ঘৃণা এসেছে। সবকিছু সহানুভূতির সাথে মেনে নিলাম। গুন্ডাগিরি শুরু করলে, তাও কিছু বলিনি আমরা। কিন্তু এখন ইমটিজিং? ছি রানা, বাচ্চা বাচ্চা মেয়েদের দেখে তুমি হুইসেল করছো? কালো পাড়ার একটা মেয়েকে, আজ আমার ছাত্রীকে। সে আর তার মা বাড়ি এসে যা নয় তাই বলে গেলেন। কি পাও এসব করে? আমারও একটা মেয়ে আছে রানা, আমি কি তোমায় বিশ্বাস করতে পারি? রানা আঁতকে উঠল। কি বলছো বৌদি?
তিনি আমার ভাইঝি। কথাটা বলেই স্তব্ধ হলো সে। এর পরের উত্তরটা অবশ্যম্ভাবী। বাকিরাও তো কারোর না কারোর মেয়ে, বোন, ভাইঝি, বোনঝি। চিত্রা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রানার দিকে। তার দৃষ্টি বড্ড ধারালো ঠেকল রানার চোখে। মাথা নামিয়ে নিল সে। চিত্রা চলে গেলে খাবার টেবিলে একাই বসে রইল রানা। মায়ের সহাস্য ছবির দিকে তাকিয়ে বলল, হুইসেল করা কি খুব খারাপ মা? 1 মাস পর বিশ্বকর্মা পূজার জন্য অটোস্ট্যান্ডের প্যান্ডেলে কাজে হাত লাগাচ্ছে রানা। ফলের ঝুড়ি, ফুলের প্যাকেট, ধূপ, মোমবাতি, ঠাকুরের হাতে ঘুড়ি, পুরোহিতদের দক্ষিণা সব রানার দায়িত্ব। পুজো কাটলে ঠেক বসানো হবে বলে 4টে বোতলও আছে। যদিও বেশ কদিন ওসব খেতে ইচ্ছে করছে না ওর। কেন এই পরিবর্তন বুঝতে পারছে না রানা। টিউবলাইটটা ঠিক করতে করতে বিল্টুর ডাকে পিছন ফিরতেই চোখাচোখি হলো জয়ার সাথে। সেই সহাস্য মুখ, চোখে গভীরতা। নিমেষে অস্থির পরিবেশটা নরম আলোয় ভরে গেল। পাখিরা ডেকে উঠল দূর দিগন্তে। ঝর্ণার কলকল ধ্বনি শোনা গেল যেন। রানাদা, উনি তোমায় কিছু দিতে এসেছেন। বিল্টুর কথায় সম্বিত ফেরে রানার। দিতে? হ্যাঁ, বলুন না। জয়া নিঃশব্দে একটি সিঁড়ি ধরিয়ে দেয় রানার হাতে। একবার শুনে দেখুন। জয়ার মুখের কথা শেষ হতে না হতেই বিল্টু ছো মেরে তুলে নিল সিঁড়িটা আর সিডি প্লেয়ারে চালিয়ে দিল। সবাই শুনল সঙ্গীতম গ্রুপের গানের সাথে রানার হুইসেল। সোৎসাহ করতালিতে মুখরিত হয়ে উঠল প্যান্ডেল। ধন্যবাদ শব্দটা খুব ছোট, তবু আপনাদের গ্রুপকে, সবিতা ম্যাডামকে আমার অশেষ ধন্যবাদ জানাবেন। এই সিঁড়িটা আমার জীবনের অন্যতম অ্যাসেট। জয়াকে রিক্সা স্ট্যান্ডের দিকে এগোতে এগোতে পড়ল রানা। ধন্যবাদটা নিজেই দিয়ে দিন না, আপনাকে তো আসতেই হবে পরশু। জয়া ভ্রু নাচিয়ে বলে উঠল, পরশু? পরশু কি হবে? সিডিটা রিলিজ হবে, আপনাকে আসতেই হবে, পারফর্ম করতে হবে। আমি আমি স্টেজে দাঁড়িয়ে কিছু করতে পারবো না। খেপেছেন নাকি মশাই? আসতে আপনাকে হবেই। আর আমি জানি আপনি আসবেন। সন্ধে 6টা, নন্দন, আসি। প্রায় আদেশতেই রিকশায় চেপে মিলিয়ে গেল জয়া। জোর খাটালো? হতেও পারে। সিডি প্রকাশের দিন নন্দন চত্বরে ঘোরাফেরা করতে লাগলো রানা। সিগারেটের পর সিগারেট। পরীক্ষাতেও হয়তো এতটা টেনশন হয়নি তার। এখনও সঙ্গীতম গ্রুপ পৌঁছয়নি। ওদের আসার আগেই রানা এসে হাজির। হঠাৎ পিঠে পরম মমত্বে ভরা স্পর্শ। পেছন ফিরে রানা দেখল সবিতা দেবী দাঁড়িয়ে। হেসে বললেন, আমি জানতাম আপনি আসবেন। আসুন, পাঞ্জাবিটা পরে নিন। পাঞ্জাবি? আমাদের গ্রুপের ইউনিফর্ম। রানা দেখল সবিতা দেবীর হাতে একটি কলকা করা হলুদ পাঞ্জাবি। যেমনটা সবিতা দেবী পরে আছেন, অবিকল সেই রকম। মানুষটা যেন একদিনের পরিচয়ই রানার থেকেও রানাকে বেশি করে চিনে ফেলেছেন। মঞ্চে ওঠার আগে পার্স খুলে একবার মায়ের ছবিটা দেখল রানা। চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা তার অসামাজিক কাজ মেনে নিতে পারেননি। তবু রানার জন্য জেগে থাকেন ভোর রাত পর্যন্ত। প্রায় 2 বছর কথা হয়নি বাবার সাথে। রানা রোজই চেষ্টা করে বাবার সাথে কথা বলার, কিন্তু বিকাশবাবু রোজই ছেলের বাড়ি ফেরার পর ছেলেকে খাবার টেবিলে বসতে দেখেন। তারপর একটি কথারও উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যান। রানা জানে বাবা আজও তার জন্য জেগে থাকবেন। চোখটা আবার ভিজে গেল। রানার স্মৃতির জাল ছিঁড়ল মঞ্চের আহ্বানে। এখন স্টেজে আসছেন সঙ্গীতম গ্রুপের কলাকুশলীরা এবং তাদের নবতম সদস্য রণদীপ চৌধুরী। সঞ্চালকের আহ্বান শোনা গেল। রণদীপ? রণদীপ? নামটা যেন বহুযুগ পর কানে এলো। এই নামটা যে আছে তা তার মনেই ছিল না। মনে মনে হেসে ফেলল রানা। আর বসে থাকার সময় নেই, এবার মঞ্চে উঠতে হবে। পর্দা ঠেলে মঞ্চে উঠল সঙ্গীতম গ্রুপ। শুরু হলো সঙ্গীত লহরী। গানে, সুরে, গল্পে জীবনের এক অভাবনীয় সন্ধ্যা উপহার পেল রানা। তার হুইসেলে করতালিতে ভরে উঠল হল। বিশিষ্ট ব্যক্তিরা বলতে লাগল, রেওয়াজ ছাড়া এমন হুইসেল দেওয়া ভগবান প্রদত্ত ক্ষমতা। এরপর এলো সিডি প্রকাশের সময়। প্রত্যেক কলাকুশলীদের হাতে একটি করে সিডি।
সিঁড়িটির মোড়ক উন্মোচন করলেন এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তিনি রানার কাছে এসে তার পিঠ চাপড়ে দিলেন। সবকিছুই যেন স্বপ্ন রানার কাছে। এসব কি আদৌ সত্যি? নিজেই নিজেকে প্রশ্ন করে সে। অনুষ্ঠানের পর সকলে সকলকে বিদায় জানানোর পালা, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না রানাকে। ফোন করলেও ফোন তোলে না সে। নিরুপায় হয়ে সকলে ফিরে চলল নিজ বাসায়। জয়া বাস ধরার জন্য দাঁড়িয়ে রইল বাস স্ট্যান্ডে। তাকে চমকে দিয়ে উদ্ভিদের মতো প্রায় তার পাশে এসে দাঁড়ালো রানা। এ কি, কোথায় ছিলেন এতক্ষণ? সবাই আপনাকে খুঁজে খুঁজে হয়রান, আর আপনি। জয়ার কথা শেষ হলো না। আলো আধারিতে সে দেখল রানার চোখ লাল। আপনি কাঁদছেন? জয়ার সুর নরম হয়ে এলো। আজকের দিনটা কোনোদিন ভুলব না আমি, জয়া দেবী। আপনারা আমায় যা দিলেন তা ভোলার নয়। তা কণামাত্র আপনাদের ফেরত দিতে পারবো না হয়তো, কিন্তু আজকের পর থেকে ওই নরক কি আমায় ছাড়বে? বলল রানা। আপনি ছাড়তে চাইলে নিশ্চয়ই পারবেন। আমি, না মানে আমরা তো আছি আপনার বন্ধু। জয়ের শেষ কটা কথায় নির্ভরতা পেল রানা। বাস থেকে নেমে দুজনেই দুজনের গন্তব্যের দিকে হাঁটা লাগালো। বাড়ির গেট অবধি পৌঁছেই অবাক হওয়ার পালা রানার। কি শুনছে সে? হ্যাঁ, ঠিক, সঙ্গীতামের গান। ঘরে হুড়মুড় করে ঢুকল সে। ইজি চেয়ারে বসে বাবা, আর সোফায় ভাগাভাগি করে বসে দাদা বৌদি। ভাইঝিটা লাফিয়ে কোলে উঠে স্নেহের চুম্বন এঁকে দিল কাকার গালে। সবাইকে দেখে মনে হচ্ছে যেন কোথা থেকে বেরিয়ে এসেছেন। ছ্যাঁত করে উঠল রানার বুকটা। ওরা কি তবে অনুষ্ঠানে গেছিল? সিডি প্লেয়ারে বেজে চলেছে একের পর এক গান। রানা নিঃশব্দে বাবার কাছে গিয়ে কোলে মাথা রাখল। ফুঁপিয়ে উঠলেন ভদ্রলোক। ছেলের মাথায় হাত রেখে বললেন, হুইসেল করা খুব খারাপ নয় রে বাবা।